আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ২৮। শর্মির চোখে মুখে আগুন জ্বলছে। সে রায়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, তুমি একটা নোংরা ছেলে, আমার বিশ্বাস ভেঙে দিলে তুমি। রায়ান থতমত খেয়ে বলল, শর্মি শোনো, আই ক্যান এক্সপ্লেইন। শর্মি তার কথা শেষ হতে দিল না। কি এক্সপ্লেন করবে তুমি? আমি নিজের চোখে দেখলাম, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। রায়ান বলল, তুমি ভুল বুঝছো। শর্মি আরও জোরে চেঁচিয়ে উঠল, ভুল বুঝছি? তুমি লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সঙ্গে দেখা করছো, আর আমি ভুল বুঝছি? রায়ান নিজেকে সামলাতে চেষ্টা করল, শর্মি ও শুধু একজন বন্ধু। শর্মি ব্যঙ্গ করে বলল, হ্যাঁ দেখলাম তোমার বন্ধুত্ব, লজ্জা করে না তোমার? আমার সামনে মিথ্যে বলছো। রায়ান হতাশ হয়ে বলল, আমি মিথ্যে বলছি না। শর্মি তার কথা কেটে দিয়ে বলল, চুপ করো, আর একটা কথাও শুনতে চাই না আমি। তুমি একটা মিথ্যেবাদী, একটা ভণ্ড। রায়ান লক্ষ্য করল পার্কের অন্যদিকে তার স্কুলের কয়েকজন সিনিয়র আপু দাঁড়িয়ে আছে। তারা কৌতূহলী দৃষ্টিতে দেখছে। রায়ানের মুখ লজ্জায় লাল হয়ে উঠল। সে আস্তে আস্তে শর্মির দিকে ঝুঁকে বলল, শর্মি প্লিজ একটু আস্তে কথা বলো, সবাই আমাদের দিকে তাকাচ্ছে। শর্মি তার কথায় কান দিল না। সে আরও জোরে চেঁচিয়ে বলল, কেন লজ্জা লাগছে? তুমি যা করেছো তার জন্য তো লজ্জা পাওনি। রায়ান এবার একটু রেগে গিয়ে বলল, শর্মি চুপ করো, তুমি কি বুঝতে পারছো না আমরা সবার সামনে হাসির পাত্র হচ্ছি? শর্মি ব্যঙ্গ করে হেসে বলল, ওহো, এখন আবার রাগ দেখাচ্ছ? তোমার এই নাটক আমি আর দেখতে চাই না। রায়ান নরম হলো, প্লিজ শর্মি একটু শান্ত হও। শর্মি আরও রেগে গিয়ে বলল, শান্ত হব? তুমি আমার পিঠে ছুরি মেরেছ, আর আমি শান্ত থাকবো? তোমার মতো নিচু লোকের সঙ্গে আমি আর কথা বলতে চাই না। রায়ান হতাশ হয়ে বলল, শর্মি আমি তোমাকে ভালোবাসি। শর্মি তীব্র স্বরে বলল, ভালোবাসা? তোমার মুখে এই কথা শুনতে ঘৃণা হচ্ছে আমার। তুমি জানো না ভালোবাসা কি? এই বলে শর্মি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল, রায়ানকে একা ও বিপর্যস্ত অবস্থায় ফেলে রেখে। চারপাশের কৌতূহলী জনতা ধীরে ধীরে পাতলা হয়ে এলো। তারা একটা নাটকের শেষ দৃশ্য দেখে বাড়ি ফেরা দর্শকের দল। রায়ানের মনের আকাশে তখন ঝড়ের মেঘ জমেছে। শর্মির সঙ্গে এমন তীব্র বাক্য বিনিময় তারই প্রথম। এতদিন তাদের সম্পর্কে ছিল না কোনো খাদ, কোনো ছোট্ট অভিমানের রেখাও। তাই শর্মির এই হঠাৎ জ্বলে ওঠা আগুন রায়ানকে বিস্ময়ের সাগরে ভাসিয়ে দিচ্ছে। নিকিতার সঙ্গে তো এমন কিছুই ঘটেনি যা নিয়ে তার বিবেক দংশন করবে। স্কুলের শত বন্ধুর মধ্যে নিকিতাও একজন বন্ধু। শুধু তফাৎ এটুকু যে তার সঙ্গে আলাপ জমেছে ইন্টারনেটের মাধ্যমে। এই তুচ্ছ কারণে শর্মির মনে এত দাবানল জ্বলে উঠল কেন? সবার চোখের সামনে এভাবে তাকে ছোট করার কি প্রয়োজন ছিল? ধীরে ধীরে রায়ানের মনেও ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। যদি তাকেই এত কটু কথা বলতে পারে, তবে নিকিতাকে কি না কি বলেছে কে জানে। সেই কারণেই তো মেয়েটি চোখের জলে ভেসে গেল। নিকিতা যে কচি পাতার মতো কোমল মনের অধিকারী, এই ঘটনায় নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। রায়ানের মন করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল। সে দ্রুত পায়ে বাড়ির দিকে পা বাড়ালো। নিকিতার সঙ্গে যোগাযোগের একমাত্র সেতু হলো ফেসবুক। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে হবে। পথ চলতে চলতে রায়ানের মনে নানা চিন্তার ঢেউ খেলতে লাগলো। কিভাবে নিকিতার মনের ক্ষতে মলম লাগাবে, কিভাবে তাকে বোঝাবে যে এই বিষাক্ত পরিস্থিতির জন্য সে দায়ী নয়। পাশাপাশি শর্মির আচরণ নিয়েও তার মনে প্রশ্নের ঝড় উঠল। তাদের সম্পর্কের বুকে এমন একটা কালো মেঘ কেন জমল? কেনই বা শর্মি এতটা সন্দেহের বিষ ঢালল তাদের সম্পর্কে? এসব ভাবনা তার মনকে আলোড়িত করতে লাগলো। এখন তার সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো নিকিতার সঙ্গে কথা বলা, তার মনের ক্ষতে প্রলেপ দেওয়া। পরে শর্মির সঙ্গেও বোঝাপড়া করতে হবে।
এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে নিকিতার সঙ্গে যোগাযোগ করা। রায়ান উদ্বিগ্ন মনে মোবাইল নিয়ে ফেসবুকে লগ ইন করে যা দেখল তাতে তার মনে বজ্রাঘাত হলো। নিকিতার প্রোফাইল খুঁজতে গিয়ে দেখল সে তাকে ব্লক করে দিয়েছে। প্রথমে রায়ান বিশ্বাস করতে পারল না। সে বারবার রিফ্রেশ করলো, ভাবলো হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ, কিন্তু প্রতিবারই একই ফলাফল। ধীরে ধীরে বাস্তবতা তার মনে দানা বাঁধতে লাগলো। রায়ানের বুকের ভেতরটা শূন্যতায় ভরে গেল। একটা গভীর হতাশা তার সত্তাকে গ্রাস করে ফেলল। নিকিতা কেন এমন নিষ্ঠুর সিদ্ধান্ত নিল? সে কি এতটাই আহত হয়েছে যে কথা বলার সামান্য সুযোগটুকুও দিতে চায় না? রায়ানের চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য, সূর্যের সোনালি আভায় স্নাত নিকিতার কান্নায় ভেজা মুখ। সেই অশ্রুবিন্দুগুলো যেন এখন তার হৃদয়ে ঝরে পড়ছে। প্রতিটি ফোঁটা তার অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করেছে। ক্রমশ রায়ানের মন বিষাদের কালো মেঘে ঢেকে যাচ্ছে। শর্মির রাগের বশে সম্পর্ক ছিন্ন করেছে। সে এতজনের সামনে লাঞ্ছিত হয়েছে। সেসব উপেক্ষা করে সে শুধু নিকিতার জন্য নিজেকে দোষী ভাবতে লাগলো। মনে মনে বলল, আমি আরও সতর্ক থাকতে পারতাম। শর্মিকে আগেই সব খুলে বলা উচিত ছিল। নিকিতার মুখচ্ছবি বারবার তার মানসপটে ভেসে উঠতে লাগলো। হঠাৎ করেই অতীতের সব স্মৃতি জোয়ারের মতো ছুটে এলো তার দিকে। নিকিতার সঙ্গে ক্লাসরুমে বহুবার চোখাচোখি, সিঁড়িতে অজস্রবার দেখা হওয়া, সেই একবারের সংক্ষিপ্ত কথোপকথন সব কিছু নতুন করে অর্থ পেতে লাগলো। যে মেয়েটি এতদিন শুধু স্কুলের একজন অপরিচিত সহপাঠী ছিল, আজ সে সমস্ত স্মৃতি নিয়ে তার চিন্তার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। পরের দিন শর্মি, রায়ান, নিকিতা তিনজনের কারো সঙ্গেই কারো যোগাযোগ হলো না। স্কুলের পথে পা বাড়ালো না কেউই। রায়ান বাবার ভয়ে স্কুলের নাম করে বাড়ি থেকে বের হলেও কিছুক্ষণের মধ্যেই সে বাড়িতে ফিরে এলো, বুকের মধ্যে নিয়ে অব্যক্ত যন্ত্রণা। একদিকে শর্মির প্রতি একটা রাগ তাকে যোগাযোগ করতে বাধা দিচ্ছিল, অন্যদিকে নিকিতা নিজেকে তার থেকে গুটিয়ে নিয়েছে। রায়ান মাঝ সাগরে হাবুডুবু খাচ্ছে, কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। রায়ান আর শর্মির প্রেমের গল্পটা এক রঙিন স্বপ্নের মতো ছিল। রায়ান স্কুলের সেরা ছেলে, শুধু ক্লাসে নয়, পুরো স্কুলেই সে সবচেয়ে সুদর্শন, মেধাবী আর চঞ্চল। তার বন্ধুরা মনে করত এমন চমৎকার ছেলের জন্য স্কুলে কোনো উপযুক্ত মেয়েই নেই। কিন্তু পরিস্থিতি বদলে গেল যখন ক্লাস 8-এ শর্মি স্কুলে ভর্তি হলো। সাদা স্কুল ইউনিফর্মে শর্মিকে দেখাতো একটি শুভ্র শাপলা ফুলের মতো। তার গায়ের রং ছিল উজ্জ্বল গোলাপি আভায় মাখানো, চোখ দুটি বড় বড় ও গভীর, কালো মণির চারপাশে সাদা অংশটুকু দুধের মতো। সেই চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ। তার ঘন কালো ভ্রু দুটি সুন্দরভাবে আঁকা, যা তার মুখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত। ঠোঁট দুটি ছিল পাতলা ও সুন্দর আকৃতির, গোলাপি রঙের। শর্মির কালো চুল ছিল লম্বা ও ঢেউ খেলানো, যা সে সাধারণত দুটি বেনি করে বাঁধত। মাঝে মধ্যে সে চুল খুলে রাখলে তা তার পিঠ ছাড়িয়ে কোমর পর্যন্ত নেমে আসতো, যেন একটি কালো জলপ্রপাত। প্রথম দিনেই তার রূপে মুগ্ধ হয়ে গেল একরামুল। সেই প্রথম শর্মির সৌন্দর্যের কথা ছড়িয়ে দিল বন্ধু মহলে। একরামুল উচ্ছ্বসিত হয়ে বলল, ওই নতুন মেয়েটাকে দেখেছিস? কি সুন্দর! অন্য বন্ধুরাও যোগ দিল, এরকম সুন্দর মেয়ে তো আমাদের স্কুলে আগে দেখিনি। রায়ান শুধু হাসত। সে মনে করত এসব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। কিন্তু ঘটনাচক্রে একদিন শর্মি রায়ানের কাছে একটা কলম চাইল। একটা কলম দেবে? শর্মি মিষ্টি করে জিজ্ঞেস করেছিল। রায়ান হেসে উত্তর দিয়েছিল, নিশ্চয়ই, এই নাও। কলম হাতে নিয়ে শর্মি মুচকি হেসে বলেছিল, ধন্যবাদ। এই ছোট্ট ঘটনাটি দেখে রায়ানের বন্ধুরা উত্তেজিত হয়ে উঠল। তারা ঠাট্টা করে বলতে লাগলো, আরে বাহ, রায়ান তো দেখি লাইনে নেমে গেছে। ওরে বাবা, আমাদের রায়ান আর শর্মি কি জুটি হবে নাকি? রায়ান প্রথম দিকে এসব ঠাট্টা হেসে উড়িয়ে দিত। যেহেতু সে স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে, তাই এই গুঞ্জন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো স্কুল জুড়ে।
বসন্তের হাওয়ায় ভেসে যাওয়া ফুলের সুবাসের মতো। মেয়েরাও কানে কানে এই খবর শুনতে পেল। কেউ কেউ তো এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়ল যে তারা স্কুলের দেয়ালে লিখতে শুরু করলো, লাইয়ান লাভস শর্মি অথবা রাইয়ান শর্মি। এই লেখাগুলো দেখতে দেখতে স্কুলের দেয়ালে একটা প্রেমের কবিতার বই হয়ে উঠল। যখন রাইয়ান শুনল যে সবাই তাকে শর্মির প্রেমিক ভাবছে, তখন সে নতুন চোখে শর্মিকে দেখতে শুরু করলো। তার চোখে পড়ে শর্মির অপরূপ রূপের ঝলক। সত্যিই তো শর্মি ফুল ফোটার মতো সুন্দর, তার হাসি সকালের রোদের মতো উজ্জ্বল। যে কোনো ছেলেই তো এমন মেয়ের প্রেমে পড়তে চাইবে। একদিন দুপুরে যখন রোদের তেজ একটু কমে এসেছে, রাইয়ান তার বন্ধুদের সঙ্গে স্কুলের পেছনের পার্কে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে আকাশ থেকে নেমে আসা পরীর মতো শর্মি এসে দাঁড়ালো তাদের সামনে। তার চোখে ছিল একটু দুষ্টুমি, একটু লজ্জা আর অনেকটা সাহস। শর্মি সরাসরি রায়ানের দিকে তাকিয়ে বলল, দেয়ালে দেয়ালে তোমার আমার নাম কেন? তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও, সরাসরি বললেই হয়। রায়ান বাকশূন্য হয়ে গেল। তার বুকের ভেতর একটা প্রজাপতি পাখা ঝাপটাতে শুরু করলো। কিন্তু সেই মুহূর্তেই তার কিশোর মনে একটা কৌতূহলের ঢেউ খেলে গেল। সে মুচকি হেসে নিজের অজান্তেই জিজ্ঞেস করে ফেলল, সরাসরি বললে প্রেম করতে? শর্মির মুখে ফুটে উঠল লাজুক হাসি। সে ধীরে ধীরে উত্তর দিল, জানি না, বলেই সে একরকম পালিয়ে চলে গেল। শর্মি চলে যাওয়ার পর রায়ানের বন্ধুরা আনন্দে আটখানা হয়ে গেল। তারা উৎসবের আমেজে মেতে উঠল। একজন বন্ধু উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করে বলল, আরে বাহ, শর্মি যে নিজেই এসে লাইন দিয়ে গেল, এ তো মহা সুযোগ রে ভাই। আরেকজন রায়ানের পিঠে হাত রেখে উৎসাহ ভরে বলল, রায়ান, এবার তো তোকে মুভ নিতেই হবে, এমন সুযোগ কি আর বারবার আসে? তৃতীয় বন্ধুটি তো একেবারে রোমাঞ্চিত হয়ে বলে উঠল, চল চল, আর দেরি নয়, একটা চমৎকার লাভ লেটার লিখে ফেলি। এমন সুন্দর মেয়ের জন্য তো একটা দারুণ চিঠি হওয়া দরকার। রায়ান হইচইয়ের মধ্যেও নিজের ভাবনায় মগ্ন হয়ে পড়েছিল। তার মনের মধ্যে একটা নতুন আকর্ষণের জোয়ার এসেছে। সে এতদিন যে প্রেমকে দূরের জিনিস ভেবেছিল, আজ হঠাৎ করে তা যেন তার হৃদয়ের দরজায় এসে করাঘাত করছে। রায়ান মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো শর্মি কত সুন্দর। তারপর বন্ধুদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোরা ঠিকই বলেছিস, এবার বোধহয় সত্যিই একটা চিঠি লেখা দরকার, কিন্তু কি লিখব? বন্ধুরা উৎসাহিত হয়ে তাকে একটা সুন্দর চিঠি লিখতে সাহায্য করলো। পরের দিন রায়ান চিঠি পাঠালো শর্মিকে, প্রিয় শর্মি, তোমাকে দেখলেই মনে হয় বসন্তের প্রথম ফুল ফুটেছে। তোমার হাসি সকালের রোদের মতো। আমি কি তোমার জীবনে সেই রোদ হতে পারি? শর্মি উত্তরে লিখল, প্রিয় রায়ান, তোমার কথা শুনে মনে হলো আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি কি সেই মেঘের সাথী হতে পারি? রায়ান আর শর্মির দ্রুতই পরিণত হলো স্কুলের সর্বাধিক আলোচিত জুটিতে। তাদের প্রেম ছিল অনবদ্য। চোখের ভাষায়, মৃদু হাসিতে আর ছোট্ট চিঠির মাধ্যমে তারা তাদের অনুভূতি প্রকাশ করত। শর্মির নিজস্ব ফোন না থাকায় তার মায়ের ফোন ব্যবহার করে কথা বলার সুযোগ খুব কমই পেত। কিন্তু এই বাধা তাদের প্রেমকে আরও গভীর ও অর্থপূর্ণ করে তুলল। স্কুলের করিডোর, ক্লাসরুম আর ছুটির সময় হয়ে উঠল তাদের প্রেমের নীড়। বন্ধুরা এই প্রেমের গল্প দেখে উচ্ছ্বসিত হয়ে উঠত। তাদের চোখে এই প্রেম ছিল একটি রোমাঞ্চকর উপন্যাসের মতো, যার প্রতিটি অধ্যায় তারা উৎসুক হয়ে অনুসরণ করত। তারা প্রায় উচ্ছ্বসিত হয়ে বলতো, ওদের দেখ কেমন চুপি চুপি কথা বলছে। আরেকজন রোমান্টিক হয়ে উঠে বলতো, আহা, ওদের দেখলে মনে হয় কোনো সিনেমার দৃশ্য, কি অপূর্ব দেখাচ্ছে ওদের। রায়ান আর শর্মি, সন্দেহ নেই এরাই আমাদের স্কুলের শ্রেষ্ঠ প্রেমিক যুগল। তৃতীয় বন্ধু গর্ব ভরে ঘোষণা করত। একজন কবি বন্ধু বলে উঠত, ওরা যেন দুটি পায়রা, সারাক্ষণ একে অন্যের সঙ্গে থাকতে চায়। এভাবেই গড়ে উঠল রায়ান ও শর্মির প্রেমের কাহিনী। বন্ধুদের উৎসাহ আর সহপাঠীদের কৌতুকপূর্ণ মন্তব্য এই প্রেমকে সবসময় রঙিন করে রাখে।